আজকের টপিক ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। ফিডব্যাক সাধারণত দুই ধরনের হয়, পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক। এই নেগেটিভ ফিডব্যাকের আমরা বিভিন্ন এফেক্ট, যেরকম তার গেইন কিভাবে ভ্যারি করে ফিডব্যাক করা হলে, স্টেবিলিটি, ডিস্টরশন, নয়েজ কিভাবে চেঞ্জ হয়, এবং ইনপুট আউটপুট ইম্পিডেন্স, এগুলো নেগেটিভ ফিডব্যাক করলে চেঞ্জ হয়। কতটুকু চেঞ্জ হবে তার ইকুয়েশনগুলো আমরা এখানে ডিরাইভ করব। আর প্রথমেই যখন আমরা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে উইদাউট ফিডব্যাক গেইন আর উইথ ফিডব্যাক গেইন, এই দুটো এক্সপ্রেশন ডিরাইভ করব, তখন তাদের মধ্যে এই এক্সপ্রেশনের মধ্যে একটা সম্পর্ক থাকবে যে গেইন উইথ ফিডব্যাক আর গেইন উইদাউট ফিডব্যাক। এই ইকুয়েশন থেকে বার্কহাউজেন ক্রাইটেরিয়া ফেনোমেনাটা আমরা এক্সপ্লেন করব, যেটা অসিলেটরের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। যদিও আজকে অসিলেটর ইন ডিটেলসে আলোচনা করা হবে না, তবুও এই বার্কহাউজেন ক্রাইটেরিয়াটা এটা ইম্পর্টেন্ট ফেনোমেনা বা কনসেপ্ট, যেটা কোনো ফিডব্যাক অসিলেটরের ক্ষেত্রে জানার খুবই প্রয়োজন আমাদের। সেই জন্য আমরা প্রথমে কিভাবে ফিডব্যাক করা হয় এবং কেন করা হয় এটা একটু জেনে নিই। সাধারণত কোনো একটা অ্যাম্প্লিফায়ার আমরা ব্ল্যাক বক্সে আঁকছি এটাকে, মানে অ্যাম্প্লিফায়ারকে, বিজেটি অ্যাম্প্লিফায়ারকে যখন ব্ল্যাক বক্সে আঁকবো, তার ইনপুট পোর্ট থাকবে আর আউটপুট পোর্ট থাকবে, দুটো করে লাইন। সেই ইনপুট পোর্টটাকে আমরা আপাতত একটা লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আউটপুটের সিগন্যালটা ডান দিকে বার করে নেওয়া হচ্ছে। আর এখানে কি আছে? এখানে একটা বেসিক অ্যাম্প্লিফায়ার। এটা বিজেটি অ্যাম্প্লিফায়ার হতে পারে, অন্য কোনো অ্যাম্প্লিফায়ারও হতে পারে। এখানে কি করা হয়? একটা সিগন্যাল দেওয়া হয় ইনপুটে। আউটপুটে কি হয়? একটা সিগন্যাল পাওয়া যায়, যে ভিও সিগন্যালটা ভিএস সিগন্যালের থেকে স্ট্রং সিগন্যাল, অর্থাৎ ভিএস এর অ্যাম্প্লিফিকেশনের পরে ভিও তৈরি হয়েছে, আউটপুটে ভোল্টেজটা বা সিগন্যালটা পাওয়া গেছে। এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের কাজ, এটা বেসিক অ্যাম্প্লিফায়ারের কাজ। তাতে কিছু ইনপুট সিগন্যাল দেওয়া হবে, যেটা ফিবল সিগন্যাল ইন জেনারেল, আর তারপরে সেটাকে সে অ্যাম্প্লিফাই করবে, করে আউটপুটে রিলেটিভলি লার্জ সিগন্যাল কনভার্ট করে ভিও ভোল্টেজটা তৈরি করেছে, এরকম ধরে নেওয়া হবে। একটা বেসিক অ্যাম্প্লিফায়ারের এটা হচ্ছে কাজ। কিন্তু অনেক সময়ই দেখা যায় যে আউটপুটের আউটপুট ভোল্টেজ বা আউটপুটের কারেন্টের একটা অংশ বা ফ্র্যাকশন একটা সার্কিটের সাহায্যে ইনপুটে রিটার্ন করা হয়। আউটপুটের কিছুটা ইনপুটে রিটার্ন করে দেওয়া হয়, এবং ইনপুটে এসে সেটা কি করে? সুপারপোজ করে। ইনপুটের যে সিগন্যাল ভোল্টেজ তার সঙ্গে এটা সুপারপোজ করে। অথবা আউটপুটের কিছু অংশ রিটার্ন করিয়ে নিয়ে আসা হয়, এটা ফ্র্যাকশন। সেই ফ্র্যাকশনটা আমরা যদি বিটা ফ্র্যাকশন বলি, তাহলে ভোল্টেজের বিটা ফ্র্যাকশন যদি নিয়ে আসা হয়, সেটাকে আমরা বিটা ভি0 বলতে পারবো। এই ফ্র্যাকশনটা
সিগন্যাল ভোল্টেজের সঙ্গে অ্যাড আপ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে যদি ভিআই সিগন্যালটা ঢোকে, সেই ভিআই অ্যাকচুয়ালি ইকুয়াল টু হবে যে ভিএসটা ছিল সেটার সঙ্গে বিটা ভি জিরো। তোমরা বুঝতেই পারছো বিটাটা একটা ফ্র্যাকশন, ভি জিরো একটা ফ্র্যাকশন এখানে নিয়ে ইনপুটে সুপারপোজ করা হয়েছে, যেটাকে বলে ফিডব্যাক। তাহলে আউটপুটের কিছু অংশ যদি ইনপুটে নিয়ে এসে সুপারপোজ করা হয়, সেটা ভোল্টেজ বা কারেন্টের স্যাম্পলিং হতে পারে, সেটাকে বলা হয় ফিডব্যাক। আর এই যে নেটওয়ার্কটা, যে নেটওয়ার্কের সাহায্যে ফিডব্যাকটা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। আর এই পুরো অ্যাম্পলিফায়ারের নাম মানে বেসিক অ্যাম্পলিফায়ার তার সঙ্গে ফিডব্যাক সার্কিট, এই দুটো একসঙ্গে যদি টোটালটাকে একটা অ্যাম্পলিফায়ার ভাবা যায়, মানে আমি যদি ব্লক ডায়াগ্রামটাকে এরকম পুরোপুরি আটকে দিই এটাকে, তাহলে এই অংশটাকে বলা হবে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তাহলে বেসিক অ্যাম্পলিফায়ার তোমরা বুঝতে পেরেছো, আর তার বাইরে একসঙ্গে ফিডব্যাক সার্কিট নিয়ে বেসিক অ্যাম্পলিফায়ারের সঙ্গে যোগ দিয়ে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারটা যোগ করে যে অ্যাম্পলিফায়ারটা তৈরি হলো তাকে বলা হয় ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এই অংশটাকে বলা হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। আর এই বিটাটার নাম হচ্ছে ফিডব্যাক রেশিও। বিটার নাম কি? ফিডব্যাক রেশিও। তার কারণ এই রেশিওতে আউটপুটের ভোল্টেজের একটা ফ্র্যাকশন ইনপুটে সুপারপোজ করা হচ্ছে বা রিটার্ন ব্যাক করা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফিডব্যাক রেশিও। আর বিটা ভি জিরো যেটা, সেটারও নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য আউটপুট ভোল্টেজ। অনেক সময় এটাকে লুপ গেন বলা হয়, আমরা পরে বুঝতে পারবো এটা কেন লুপ গেন বলা হচ্ছে। যাই হোক, আমরা এখন আপাতত এই সার্কিটটার ক্ষেত্রে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা গেইন বার করব। দুই রকমের গেইন থাকে। এ যে গেইনটা, সেটা হচ্ছে গেইন উইদাউট ফিডব্যাক, অর্থাৎ বেসিক অ্যাম্পলিফায়ারের যে গেইন সেটা হচ্ছে ই। আর এই ফিডব্যাক করানোর পরে যে গেইনটা হয়, সেটা বাড়বে বা কমবে যাই হোক না কেন, সেটা হচ্ছে গেইন উইথ ফিডব্যাক। তাহলে দুই ধরনের এখানে গেইন থাকলো, একটা হচ্ছে গেইন উইদাউট ফিডব্যাক, আর যেটা এফ লেখা আছে ইট মিনস ফিডব্যাক। ফিডব্যাক সার্কিট সহকারে যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারটা তৈরি করা হলো, তার গেইনটা হচ্ছে এফ। এই দুটোর মধ্যে আমাদের রিলেশনও বার করতে হবে। এই এটাকে ওপেন লুপও গেইন বলা হয়, এটাকে অনেক সময় ওপেন লুপ গেইন বলা হয়। কেন ওপেন লুপ গেইন? কারণ এখানে যে বাইরে লুপটা আটকানো হয়েছে বা ফিডব্যাক লুপটা আটকানো হয়েছে, সেটাকে যদি কেউ খুলে দেয়, ওপেন করে দেয়, তাহলে গেইনটা কিন্তু, এটাকে যদি কেউ ওপেন করে দেয় তাহলে গেইনটা কিন্তু এই হয়। সেই জন্য এটাকে ওপেন লুপ গেইনও বলা হয়। অনেক সময় এটাকে গেইন উইদাউট ফিডব্যাক বলে, মানে ফিডব্যাক ছাড়া যে গেইনটা, সেটাই এ। অনেকই নাম আছে এটা। তাহলে আমরা এখন গেইন উইদাউট ফিডব্যাক বা ওপেন লুপ গেইন আর গেইন উইথ ফিডব্যাক, এদের মধ্যে রিলেশনটা বার করার চেষ্টা করি। রিলেশন বার করার আগে আমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দরকার। তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এর কি হবে আর এ এফ এরই বা কি হবে। এর দেখো, এ হচ্ছে ওপেন লুপ গেইন, সুতরাং এখানে কি দেওয়া হচ্ছে, বেসিক অ্যাম্পলিফায়ারটাকে কি দেওয়া হচ্ছে, আর বেসিক অ্যাম্পলিফায়ারটা আলটিমেটলি কি এখান থেকে আউটপুটে ভোল্টেজটা দিয়ে দিচ্ছে, সেটার যে রেশিও, এই রেশিওটাকে বলা হচ্ছে ওপেন লুপ গেইন।
আমরা এখানে ভিআই ইনপুট ভোল্টেজ দিয়েছি আর এখানে ভিও ওপেন আউটপুটে ভোল্টেজ পেয়েছি, তাহলে এটা সরাসরি ভিও বাই ভিআই হবে। ভালো করে বুঝে দেখো, বেসিক অ্যাম্প্লিফিকেশন যেটা এ উইদাউট ফিডব্যাক, ফিডব্যাক যখন করা হয়নি তখন ভিআই এখানে পড়েছে ভোল্টেজ, আর আউটপুটে যে ভোল্টেজটা পাওয়া গেছে সেটা হচ্ছে ভিও। কিন্তু এএফটা কত হবে? এএফটা কিন্তু ফিডব্যাক সহকারে, সুতরাং আমি এখন আপাতত যে লাইনটা এঁকে দেবো সেটা হচ্ছে ফিডব্যাক সহকারে যে অ্যাম্প্লিফায়ারটা সেটা, এইটা। এই পুরো অ্যাম্প্লিফায়ারটা দেখো, ইনপুটে যে ভোল্টেজটা পড়ে সেটা কিন্তু ভিএস, আর আউটপুটে যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা কিন্তু ভিও। সুতরাং আউটপুট ভোল্টেজ ভিও বাই ইনপুট ভোল্টেজ ভিএস, এটাই হচ্ছে গেন উইথ ফিডব্যাক হবে। তাহলে আমরা এ আর এফ কে এখানে ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পেরেছি। আবার বলে রাখি যে এ বিটা, এই যে এটা ফ্র্যাকশন অফ ভোল্টেজ, বিটা ফ্র্যাকশনে তোমাকে এখানে ভোল্টেজটা আউটপুট থেকে ইনপুটে নিয়ে গেছো, তাহলে বি ভিটা জিরো এটা কিন্তু ইনপুটের সঙ্গে, ইনপুটের সিগন্যাল ভোল্টেজের সঙ্গে এটা অ্যাড আপ হয়ে গেছে। এবার এই অ্যাডিশনটা সত্যি সত্যি অ্যাড হবে নাকি এটা বিয়োগ হয়ে যাবে, সেটা ডিপেন্ড করে যে আউটপুট থেকে যেটা আনছি, ফেরত আনছি, আউটপুট থেকে যেটা নিয়ে আসছি আমরা, নিয়ে এসে যখন সুপারপোজ করছি, সেটা কি এই ফ্র্যাকশন অফ ভোল্টেজটা কি ভিএস এর সঙ্গে একই ফেজে আছে নাকি একই ফেজে নেই। যদি ভিএস এর সঙ্গে বিটা ভি জিরো এই ফ্র্যাকশনটা যেটা আউটপুট থেকে নিয়ে আসা হচ্ছিল এটা একই ফেজে থাকে, তাহলে আমরা অরিজিনালি এটাকে যোগ করব, যোগ করে আমরা ভিআই পাবো, এটা আমরা যোগ করে ভিআই পাবো। আর যদি এরকম হয় যে বিটা ভি জিরোটা ভিএস এর সঙ্গে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে হয় আছে, তাহলে আমরা ভিএস মাইনাস বিটা ভি জিরো করবো, যেটা থেকে ভিআই পাবো। তাহলে ভিআই ইন জেনারেল কত হতে পারে? অ্যাকচুয়ালি ভিআই এখানে ইন জেনারেল প্লাস মাইনাস চিহ্নটা দেওয়া উচিত, ভিআই ইকুয়াল টু ভিএস প্লাস মাইনাস বিটা ভি জিরো, এটা দেওয়া উচিত। ডিপেন্ড করে বিটা ভি জিরোটা ভিএস এর সঙ্গে ইন ফেজে আছে নাকি আউট অফ ফেজে আছে, সেটার উপর ডিপেন্ড করবে। সেই জন্য ভিআইটা ভিএস প্লাস মাইনাস বিটা ভি জিরো লেখাই সব থেকে সেফ। কিন্তু তাতে করে আমাদের সমস্ত জায়গায় একটা করে প্লাস মাইনাস বিটা ভি জিরো এটা ক্যারি করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। সেই জন্য কেউ যদি শুধুমাত্র প্লাস সাইন দিয়ে করতে চায়, কোনো প্রবলেম তাতে হবে না, কোনো সমস্যা তাতে কিছু হবে না। যে কোনো একটা সাইন দিয়ে আমরা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো লিখতেই পারি, পরে অবস্থা অনুযায়ী সেই সাইনটা চেঞ্জ করে দেবো। আর একটা জিনিস হচ্ছে, এখানে আমরা বলেছিলাম ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার দুই ধরনের হয়, একটা পজিটিভ ফিডব্যাক আর একটা নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক এর ডিফারেন্সটা কি? যখন এই বিটা ভি জিরো স্যাম্পলিং ভোল্টেজটা আউটপুট থেকে যেটা স্যাম্পলিং করে নিয়ে আসা হচ্ছে, সেটা যখন ভিএস এর সঙ্গে ইন ফেজে থাকবে, ইন ফেজে যখন থাকবে অর্থাৎ ভিএস এর সঙ্গে যখন অরিজিনালি যোগ হয়ে যাবে, তখন আমরা এটাকে পজিটিভ ফিডব্যাক বলবো। যদি যোগ হয়ে যায় তাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক, একই ফেজ যদি থাকে। আর যদি বিটা ভি জিরোটা ভিএস এর সঙ্গে আউট অফ ফেজে থাকে, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে, তাহলে এখানে নেগেটিভ হবে, সেটাকে বলা হবে, এই ধরনের অ্যাম্প্লিফায়ারকে বলা হবে নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। তাহলে ফিডব্যাক দুই ধরনের হতে পারে, পজিটিভ না নেগেটিভ ফিডব্যাক সেটা বুঝতে হবে। আউটপুট থেকে যেটা আমরা নিয়ে আসছি, যে ভোল্টেজটা বিটা ভি জিরো ভোল্টেজটা, সেই স্যাম্পলিং ভোল্টেজটা ইনপুট সিগন্যালের সঙ্গে ফেজে আছে নাকি আউট অফ ফেজে আছে, সেটার উপর ডিপেন্ড করবে এটা এই অ্যাম্প্লিফায়ারটা পজিটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার নাকি নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার।
আমরা এগুলোতে আবার ডিটেলসে আসবো। আপাতত আমরা মনে করছি যে এটা ধরে নাও ভিএস এর সঙ্গে ইন ফেজেই রয়েছে, মানে যোগই হয়েছে এরকম ভেবে নিচ্ছি। এইভাবে আমরা এখানে প্রবলেমটা শুরু করব। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানে গেন উইদাউট ফিডব্যাক আর গেন উইথ ফিডব্যাক, এই দুটোর সঙ্গে রিলেশন বার করা, এই দুটোর মধ্যে একটা ম্যাথামেটিক্যাল রিলেশন বার করা। তো দেখে নিই আমরা কিভাবে বার করা যায়। ধরো এখানে ভিও ইকুয়াল টু এ মাল্টিপ্লাইড বাই ভিআই। এটা আমরা কোন জায়গা থেকে লিখলাম? ফ্রম দ্য ডেফিনিশন অফ দ্য গেন উইদাউট ফিডব্যাক এ। তাহলে এখান থেকে ভিওটাকে বার করে নিলাম, হুইচ ইজ ইকুয়াল টু এ মাল্টিপ্লাইড বাই ভিআই। এবার এই ভিআইটাকে আমরা জানি যে ভিআই ইজ ইকুয়াল টু, ভিআইটা মানে যেটা কিন্তু বেসিক অ্যাম্প্লিফায়ারের ইনপুটে পড়ছে, আর ভিএসটা কি? আমরা যেটা সোর্স থেকে সিগন্যাল বার করে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারকে সাপ্লাই করেছি। তাহলে এই ভিএস আর ভিআই এর মধ্যে ডিফারেন্স আছে, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, কারণ ভিএস এর সঙ্গে কিছু ফিডব্যাক হয়ে তারপরে ভিআই তৈরি হচ্ছে, এই বিটা ভি0 অ্যাড হয়ে তারপরে কিন্তু ভিআই তৈরি হয়েছে। সুতরাং ভিআই ইকুয়াল টু সোর্স থেকে যেটা পেয়েছে ভিএস, আর আউটপুটের একটা ফ্র্যাকশন ভোল্টেজ যেটা এসছিল সেটাকে বলা হয় বিটা ভি0, সেইটা অ্যাড করে কিন্তু ভিআই তৈরি হয়েছে। সেই জন্য ভিআই ইকুয়াল টু ভিএস প্লাস বিটা ভি0 লিখেছি। আবার বলে নিই, আমরা এখানে কিন্তু প্লাস সাইনটা দিলাম, কোনো সময় এখানে নেগেটিভ সাইনও হতে পারে। যদি দেখি যে আউট অফ ফেজে রয়েছে তাহলে ভিএস মাইনাস বিটা ভি0 করতে হবে, সেটা আমরা পরে করে নেব, অসুবিধার কিছু নেই। আমাদের এফটাকে বার করতে হবে। দেখো এখানে একটা ভি0 লেফট সাইডে রয়েছে আর রাইট সাইডে একটা ভি0 রয়েছে, তাহলে দুটো ভি0কে যদি এক জায়গায় করতে পারি আমরা কি পাবো? তাহলে আমরা যদি ভি0 কমন নিয়ে নিই, ভিটাকে যদি কমন নিই তাহলে ভি0 কমন দিলে এখানে থাকছে 1 মাইনাস এ বিটা ইকুয়াল টু এ ভিএস। এখানটায় রাইট সাইড থেকে ভিএসটা লেফট সাইডে যদি নিয়ে আসি তাহলে ভিও বাই ভিএস ইকুয়াল টু হবে এ বাই 1 মাইনাস বিটা এ বা এ বিটা, যা খুশি হোক। লেফট সাইডের যে অংশটা ভিও বাই ভিএস, এটা কিন্তু গেন উইথ ফিডব্যাক হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে তুমি এএফ লিখে দাও। তাহলে এএফ ইকুয়াল টু এ বাই 1 মাইনাস বিটা এ। এইটাই হচ্ছে আমাদের ডিজার্ট ইকুয়েশন, যে ইকুয়েশনটাই গেন উইথ ফিডব্যাক আর গেন উইদাউট ফিডব্যাক রিলেশন দেখা যাচ্ছে। এটাকে ক্লোজ লুপ গেনও বলা হয়, এটাকে যেরকম ওপেন লুপ বলা হচ্ছে, এফটাকে বলা হচ্ছে ক্লোজ লুপ গেন। সুতরাং এ ওপেন লুপ গেন আর এফটা হচ্ছে ক্লোজ লুপ গেন। তাহলে নাম যাই হোক, আমরা এফ লিখেছি মানে উইথ ফিডব্যাক, এটা গেন। ক্লোজ লুপ গেন কেন? কারণ এই যে ফিডব্যাক লুপটা এটাকে এখানে ক্লোজ করা হয়েছে, বা এটা কানেক্ট করে তবেই আমরা গেনটা বার করছি বা ডিরাইভ করছি। এই যে এক্সপ্রেশনটা বার করা হলো, এটা কিন্তু যখন বিটা ভি0 ভি এস এর সঙ্গে ইন ফেজে থাকবে, অর্থাৎ এটা পজিটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এই গেনটা পাওয়া যাবে। নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কি পাওয়া যাবে? মনে রাখবে, নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে জাস্ট এই সাইনটাকে বদলে নিচের
ডিনোমিনেটরের সাইনটাকে বদলে প্লাস লিখতে হবে, অর্থাৎ নিচের ডিনোমিনেটর থাকবে 1 প্লাস বিটা এ। তাহলে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে আমরা গেইনটা পেয়েছি, নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে গেইনটা এখন বার করছি। নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এফ ইকুয়াল টু এ বাই 1 প্লাস বিটা এ, এটা হবে। আর তুমি যদি একসঙ্গে পজিটিভ নেগেটিভ ফিডব্যাক ধরো, তাহলে দুটো সাইনই এখানে আটকে দিতে হবে। এ বাই এখানটাই হবে 1 প্লাস মাইনাস বিটা এ। তাহলে এই হচ্ছে ইন জেনারেল যে কোনো ফিডব্যাকের ক্ষেত্রেই, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, গেইন উইথ ফিডব্যাক, গেইন উইদাউট ফিডব্যাকের মধ্যে রিলেশন। আর মনে রাখবে, যদি আমরা পজিটিভ ফিডব্যাক নিই তাহলে ডিনোমিনেটরের সাইন নেগেটিভ আসবে, আর নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ডিনোমিনেটরের সাইনটা পজিটিভ আসবে। এটা যদি নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে উইথ ফিডব্যাক গেইন হয়, তাহলে খেয়াল করো যে বেসিক অ্যাম্পলিফায়ারের যে গেইন আছে তার থেকে এফটা কিন্তু কম, অর্থাৎ ফিডব্যাক করলে গেইন কমে যাবে। তুমি যখনই ফিডব্যাক করাবে নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে গেইন কিন্তু কমে যায়, এখানে তাই দেখতে পাচ্ছি। আর পজিটিভ ফিডব্যাকে এই যে হচ্ছে রাইট সাইডে লেখা হয়েছে, এটা পজিটিভ ফিডব্যাক। তো পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে এফটা দেখো, যেহেতু ডিনোমিনেটর একের থেকে ছোট, বিটা ইজ রিয়াল কোয়ান্টিটি ধরে নিচ্ছি এখানটায়, এবং রিয়াল কোয়ান্টিটি যদি ধরে নিই তাহলে 1 মাইনাস বিটা এ, এটার এই ফ্যাক্টরটা একের থেকে কম হবে, এবং সেক্ষেত্রে এফ ইজ গ্রেটার দ্যান এ হবে। তাহলে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে গেইন উইথ ফিডব্যাক বেড়ে যায়, নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে গেইন উইথ ফিডব্যাক কমে যায়, অরিজিনাল বা বেসিক অ্যাম্পলিফায়ার থেকে গেইনটা কমে যায়। সুতরাং নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের মধ্যে দুটো ডিফারেন্স হচ্ছে গেইনে। গেইন নেগেটিভ ফিডব্যাকে কম পাওয়া যায়, আর গেইন পজিটিভ ফিডব্যাকে বেশি পাওয়া যায়। এই হচ্ছে মূল ডিফারেন্স। তাহলে গেইন যদি পজিটিভ ফিডব্যাকে বেশি পাওয়া যায়, তাহলে আমরা তো সবসময় এটাই ইউজ করতে পারি, তাহলে কেন নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হবে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ অ্যাপ্লিকেশনে অসিলেটরকে যদি আমরা এক্সক্লুড করে রাখি, তাহলে অসিলেটর বাদে প্রায় সমস্ত জায়গায় নেগেটিভ ফিডব্যাককে ব্যবহার করা হয়। পজিটিভ ফিডব্যাক গেইন বেশি বাড়লেও এটাকে ব্যবহার করা হয় না। তার কারণ হচ্ছে নেগেটিভ ফিডব্যাকে অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে। সেই অ্যাডভান্টেজগুলো আমরা পরপর পড়ব, যে কি কি অ্যাডভান্টেজের জন্য নেগেটিভ ফিডব্যাককে বেশি ব্যবহার করা হয় অসিলেটর বাদে। শুধুমাত্র অসিলেটরে পজিটিভ ফিডব্যাকে ব্যবহার করা হয়। কেন পজিটিভ ফিডব্যাকে ব্যবহার করা হয়? আমরা জানি যে কোনো অসিলেটর মানে তাকে যদি আমরা ডিসি বায়াসিং করে দিই, সে একটা সিগন্যাল প্রডিউস করতে পারবে, আলাদা করে তাকে কোনো সিগন্যাল ইনপুটে না দিলেও চলবে। অর্থাৎ কোনো সিগন্যাল না দিয়ে যদি কোনো ইলেকট্রনিক সার্কিট আউটপুটে সিগন্যাল তৈরি করতে পারে, ইনপুটে কোনো সিগন্যাল না দিয়েও আউটপুটে কোনো সিগন্যাল সেই সার্কিটটা তৈরি করতে পারে, তাকে, সেই সার্কিটটাকে বলা হবে অসিলেটর সার্কিট। তাহলে বুঝতেই পারছো, ইনপুটে ভিএস যেটা, সেটা আমরা জিরো করে দেবো, ইনপুট সিগন্যালটাকে আমরা জিরো করে দেবো, এই এখানটায় ভিএসটা আমরা জিরো করে দেবো, তবুও আউটপুটে একটা সিগন্যাল পাওয়া যাবে, আউটপুটে একটা সিগন্যাল পাওয়া যাবে। সুতরাং গেইনটা কত হবে? গেইনটা একটু খেয়াল করো, ভিও বাই ভিএস, আমরা সিগন্যালটাকে জিরো করে দিয়েছি, এক্ষেত্রে এই গেইনটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু এই গেইনটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। কিসের ক্ষেত্রে? অসিলেটরের ক্ষেত্রে। কেন? কারণ আমরা কোনো সিগন্যাল না দিয়ে আউটপুট পাচ্ছি। অসিলেটরের এটাই ক্রাইটেরিয়া, যে ডিসি বায়াসিং করা হবে এবং সেখান থেকে সে একটা সাইনুসয়েডাল বা ওই ধরনের কোনো অসিলেটরি সিগন্যাল সে তৈরি করবে।
কিন্তু ইনপুটে তাকে কোনো সিগন্যাল দেওয়া হচ্ছে না। তাহলে ভিএসটাকে 0 করে দেওয়া হচ্ছে, কিন্তু ভি জিরোটা একটা ফাইনাইট সিগন্যাল দিচ্ছে। তাহলে নিউমারেটর হচ্ছে ফাইনাইট আর ডিনোমিনেটর 0। তাহলে সামথিং বাই 0 এখানে এফটাকে ইনফিনিটি করে দিচ্ছে। তাহলে গেন উইথ ফিডব্যাক এখানে ইনফাইনাইট হয়ে যাচ্ছে। সেই জন্য অসিলেটরের ক্ষেত্রে ইনফাইনাইট গেনের সার্কিট তৈরি করতে হবে। সেটা কিভাবে সম্ভব এখানে দেখো, আমরা বলেছি যে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এফটা কত হবে, এফ ইকুয়াল টু পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক, এটা পজিটিভ লিখে রাখলাম, পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এ বাই 1 মাইনাস বিটা এ হয়। এবার বিটা এ যদি রিয়েল কোয়ান্টিটি হয় এবং তার সঙ্গে সঙ্গে বিটা এ মড অফ বিটা এ যদি টেন্স টু 1 হয়, একের কাছাকাছি যদি চলে যায়, তাহলে দেখো ডিনোমিনেটর 1 মাইনাস বিটা এ এটা কিন্তু এই ফ্যাক্টরটা চলে যাচ্ছে 0-র কাছাকাছি। সুতরাং এই এ বাই 0 ইকুয়াল টু এখানে ইনফিনিটি চলে আসছে। যে কন্ডিশনটা আমরা পজিটিভ ফিডব্যাক এর ক্ষেত্রে দেখেছিলাম যে সিগন্যাল না দিয়েও আউটপুটে, ইনপুটে সিগন্যাল না দিয়েও আউটপুটে কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছে, এখানে গেনটা ইনফিনিটি তার সঙ্গে কম্প্যাটেবল। অর্থাৎ অসিলেটর তৈরি করতে হলে আমাদের 1 মাইনাস বিটা এটাকে টেন্স টু 0 রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে বার্কহাউজেন ক্রাইটেরিয়া। তাহলে অসিলেটর সার্কিট তৈরি করতে গেলে আমাদের মনে রাখতে হবে লুপ গেন, যেটা বিটা এ কে বলা হয় লুপ গেন, ক্লোজ লুপ গেন বলা হয়, লুপ গেন বলা হয়। এই বিটা এ লুপ গেনটাকে টেন্স টু 1 করতে হবে। আমরা যদি কোয়ান্টিটি এ বিটা, যেটাকে লুপ গেন বলা হচ্ছে, সেটাকে 1 এর কাছাকাছি নিয়ে যেতে পারি, তাহলে সেটা অসিলেটর এর কাজ করবে, সেই সার্কিটটা অসিলেটরের কাজ করবে। সুতরাং অসিলেটর তৈরি করতে গেলে এই বার্কহাউজেন ক্রাইটেরিয়া বা বিটা এ ইকুয়াল টু 1 এই কন্ডিশনটা আমাদের মেনে চলতে হবে, তবে আমরা পজিটিভ ফিডব্যাকের সাহায্যে অসিলেটর তৈরি করতে পারি। তাহলে একটা অসিলেটরের দুটো কন্ডিশন এখানে আমরা দেখলাম। একটা হচ্ছে অসিলেটরের জন্য পজিটিভ ফিডব্যাক করাতে হবে, আর 2 নম্বর হচ্ছে শুধু পজিটিভ ফিডব্যাক করালেই হবে না, লুপ গেন বিটা এ ইকুয়াল টু 1 হতে হবে, যেটাকে বার্কহাউজেন ক্রাইটেরিয়া বলা হচ্ছে। কিন্তু এই অসিলেটরকে যেহেতু গেন উইথ ফিডব্যাক ইনফিনিটি হয়ে যাচ্ছে, সুতরাং ইনপুটে কোনো রকম সিগন্যাল সোর্স থেকে তাকে ফেড করাতে হচ্ছে না, বা ভিএস ইকুয়াল টু 0 রাখলেই চলে যাচ্ছে। এবার আমরা এই নেগেটিভ ফিডব্যাকের এফেক্ট আলোচনা করব। দেখো, নেগেটিভ ফিডব্যাক আমি আগে ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করি যে নেগেটিভ ফিডব্যাক অ্যাকচুয়ালি কতটা প্রয়োজন কোনো একটা স্টেবল সার্কিটের ক্ষেত্রে। এটা একটা বেসিক অ্যাম্পলিফায়ার রেখেছি, যেখানে ইনপুটে একটা সিগন্যাল দেওয়া হয়েছে সোর্স থেকে, যেটা ভিএস, আর ফিডব্যাক সার্কিটের সাহায্যে আউটপুট থেকে ভিও বা আউটপুট ভোল্টেজের একটা ফ্র্যাকশন, বিটা ফ্র্যাকশন এখানে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে বিটা ভি জিরো বা ভিও। এটা হচ্ছে আউটপুটের ভোল্টেজ, এটা ফিডব্যাক সার্কিটের বা নেটওয়ার্কের সাহায্যে ফেড করানো হয়েছে ইনপুটে, আর সেই জন্য এখানে ভিআই ইনপুটে ভোল্টেজটা বেসিক অ্যাম্পলিফায়ারের পড়েছে। বেসিক অ্যাম্পলিফায়ারের যে গেনটা সেটা ই। মনে রাখবে, যদি আমরা সি অ্যাম্পলিফায়ার ব্যবহার করি, সি অ্যাম্পলিফায়ার যদি ব্যবহার করি,
তাহলে এখানে একটা সিগন্যাল দিলে আউটপুটে একটা সিগন্যাল পাওয়া যাবে ঠিকই, কিন্তু আউটপুটে যে সিগন্যালটা পাওয়া যায় সেটা ইনপুট ভোল্টেজ সিগন্যালের থেকে আউটপুট ভোল্টেজের সিগন্যালের ফেজ ডিফারেন্স হয় 180 ডিগ্রি। তাহলে এইটা দেখো বাড়তে গেল, আর এটা কিন্তু এখানে কমতে যাচ্ছে, অর্থাৎ এখানে সিগন্যালটা বেড়ে যেতে গেলে এখানে কমে যাবে, যেন ইনভার্টেড একটা ব্যাপার রয়েছে। এটা যদি সরাসরি রেজিস্ট্যান্সের মাধ্যমে তুমি ইনপুটে ফেড করাও তাহলে এটা নেগেটিভ ফিডব্যাক হয়ে যাবে, কিন্তু কেননা বিটা ভি জিরো এই ভিএস এর সঙ্গে অপোজিট ফেজে মিললে আমরা অ্যাকচুয়ালি ভি আইটা কিন্তু ভিএস এর থেকে কম পাবো। এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তাহলে সি অ্যাম্পলিফায়ারগুলো সাধারণত কি হয়, সি বেসিক অ্যাম্পলিফায়ারগুলো কি হয়, ইনপুট আর আউটপুট ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে, দ্যাট ইজ 180 ডিগ্রি। যদি এরকম হয় যে এখানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স করানো হলো, বা সি কমন অ্যাম্পলিফায়ার সেটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার সেটা করলো, ভোল্টেজটাকে 180 ডিগ্রি উল্টে দিল, আবার এখানে ফিডব্যাক নেটওয়ার্ক যেটা সেটাও যদি 180 ডিগ্রি এখানে ফেজটাকে উল্টে দেয়, তাহলে অ্যাকচুয়ালি এখানে 360 ডিগ্রি ফেজটা উল্টে গিয়ে এই বিটা ভি জিরো এখানটায় বিটা ভি জিরো ফেজ আর ভিএস এর ফেজ একই হয়ে যাবে, সুতরাং ভি আই ইজ ইকুয়াল টু হবে ভিএস প্লাস বিটা ভি জিরো, এটা হবে। আর যদি এটা 180 ডিগ্রি ফিডব্যাক সার্কিটটা না পাল্টাতে পারে, যদি 0 ডিগ্রি পাল্টায় তাহলে সেটা কিন্তু ভিএস মাইনাস বিটা ভি জিরো হয়ে যাবে, দ্যাট ইজ নেগেটিভ ফিডব্যাক। আমরা এখন নেগেটিভ ফিডব্যাকের কথা আলোচনা করব। নেগেটিভ ফিডব্যাকে এখানে দেখতে পাচ্ছ যে ভিএস মাইনাস বিটা ভি জিরো হয়, ভিআইটা কোনো কারণে এই ইনপুটের যদি সিগন্যালটা বড় চলে আসে বা বেশি চলে আসে, হঠাৎ করে এটা বেড়ে যায় যদি, তাহলে কি হবে? যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে কি হবে, এবং নেগেটিভ ফিডব্যাক হলে কি হবে আমরা আলোচনা করে নিই। প্রথমে পজিটিভ ফিডব্যাকের কথা আমরা ধরে নিচ্ছি যে ইনপুটে একটা পালস চলে এসছে সিগন্যাল থেকে, সেই সিগন্যালটা হঠাৎ করে বেড়ে গেছে এরকম ধরে নাও, অর্থাৎ ভিএস এর ভ্যালুটা সাডেনলি ইনক্রিজ করেছে, এরকম একটা ব্যাপার আমরা ধরে নিচ্ছি। যদি তাই হয় তাহলে এটা ফিক্সড রেশিওতে অ্যাম্পলিফাই করলে, বেসিক অ্যাম্পলিফায়ারটা যদি অ্যাম্পলিফাই করে ফিক্সড রেশিওতে, ভি জিরো ওই একই প্রপোর্শনে বেড়ে যাবে, অর্থাৎ ভিএসটা যেভাবে হঠাৎ করে সাডেনলি বেড়ে গেল, ভিওটাও কিন্তু সাডেনলি ইনক্রিজ করবে। তাহলে ভিও যদি সাডেনলি ইনক্রিজ করে, যেহেতু বিটার ভ্যালুটা ফিক্সড, বিটা ভি জিরো যে ফিডব্যাক স্যাম্পলিং ভোল্টেজটা সেটাও কিন্তু ইনক্রিজ করবে, অর্থাৎ ভিএসটা ইনক্রিজ করলে ভিওটা ইনক্রিজ করবে, আর ভিওটা ইনক্রিজ করলে বিটা ভিও এটা ইনক্রিজ করবে। বিটা ভিও যদি ইনক্রিজ করে তাহলে দেখো এই যে যেটা ফিডব্যাক এনে তুমি যোগ করছো সেটাও কিন্তু ইনক্রিজ করে ফেলছে, যেহেতু যোগ হচ্ছে এটা, তাহলে সেটা ভিআই কে আরো বাড়িয়ে দেবে। আরো বাড়িয়ে যদি দেয়, এই ভিআইটাকে তো অ্যাম্পলিফিকেশন করাই হবে এই ফ্যাক্টর দিয়ে, সেটা কিন্তু আরো বেড়ে গিয়ে ভিওকে বাড়িয়ে দেবে। এই ভিওটা যদি আবার বেড়ে যায় তাহলে বিটা ভি জিরো আবার বাড়বে, এটা নিয়ে গিয়ে পজিটিভ ফিডব্যাক করানো হবে, সুতরাং ইনপুটটা বাড়তেই থাকবে, এবং ইনপুট বাড়লে আউটপুট বাড়তে থাকবে, এরকমভাবে কিউমুলেটিভ এফেক্টের ফলে এই সার্কিটটা আনস্টেবল হয়ে যাবে এবং সার্কিটটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, বা বার্ন আউট হওয়ার চান্স কিন্তু থাকবে, যেহেতু ভিওটা এখানে ইনডেফিনিটলি একটা সময় বেড়ে যাবে এই ফিডব্যাকের জন্য, কিউমুলেটিভ এফেক্টের জন্য। তাহলে সাডেন ইনক্রিজ অফ পিএস ইজ কজ টু দ্য ইনস্টেবিলিটি অফ দ্য সার্কিট। এবার এটা আমরা পজিটিভ ফিডব্যাকের কথা বললাম যে ভিএসটা ইনক্রিজ করলে
ভিআইটা ইনক্রিজ করে, আর ভিআইটা ইনক্রিজ করলে ভিওটা ইনক্রিজ করে, ভিওটা ইনক্রিজ করলে ফিডব্যাক রেশিওর যে বিটা বিটা ভ্যালুটা সেটা কনস্ট্যান্ট থাকার জন্য বিটা ভি0টা ইনক্রিজ করে, যোগটা বেশি হয়ে যাচ্ছে, যোগটা বেশি হয়ে যাওয়ার ফলে ভিআইটাকে ইনক্রিজ করা হচ্ছে এবং যার ফলে আবার ভিওটা ইনক্রিজ করে যাচ্ছে। কিন্তু এটা যদি নেগেটিভ ফিডব্যাক হতো তাহলে সার্কিটটা স্টেবল হতো। কি করে স্টেবল হতো দেখো, যদি নেগেটিভ ফিডব্যাক হতো এখানে কিন্তু এটা মাইনাস হতো। হঠাৎ করে ভিএসটা ইনক্রিজ করলে এখানে ভিআইটা ইনক্রিজ করতো কিনা দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ভিএসটা ইনক্রিজ করেছে, যার ফলে ভিওটা যদি ইনক্রিজ করে, সাডেন ইনক্রিজ অফ ভিএস এর জন্য বিটা ভিওটা ইনক্রিজ করবে। বিটা ভিওটা যদি বেশি ইনক্রিজ করে এখানে কিন্তু এটা এই ইনপুটটাকে কমিয়ে দিচ্ছে, ভিআইটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে, তার মানে বেশি করে এটা মাইনাস হয়ে যাচ্ছে, ভোল্টেজটা বাড়তে দিচ্ছে না। ইনপুটে যে ভোল্টেজ ভিআই সেটা কিন্তু বাড়তে পারছে না, বেশি করে এটা ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে বিটা ভি0 মান বেড়ে গিয়ে। সুতরাং সাডেন ইনক্রিজ অফ ভিএস উইল ডিক্রিজ ভিআই, অর্থাৎ ভিআইটাকে আবার নির্দিষ্ট জায়গায় সে টেনে আনতে বাধ্য করবে, কারণ বিটা ভি ওর মান এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। এটা কিউমুলেটিভ এফেক্টের জন্য ভিওটা বাড়তে থাকতে পারবে না এবং নেগেটিভ ফিডব্যাক, এই জন্য নেগেটিভ ফিডব্যাকের জন্য এই সার্কিটটা বেঁচে যাবে বা স্টেবল হবে অনেকটা। তাহলে যে কোনো সাডেন সিগনাল যেটা ইনপুটে যদি হঠাৎ করে স্পুরিয়াস পালস বা কোনো ধরনের ফলস পালস চলে আসে, যেটা সাডেন ইনক্রিজ করে দিতে পারে ইনপুট সিগন্যালকে, সেই ধরনের স্পুরিয়াস পালসের এফেক্টটা এখানে নেগেটিভ ফিডব্যাক ডিমিনিশ করে দিতে পারে বা কাট অফ করে দিতে পারে, যাতে কিনা সার্কিটটা অনেকটা স্টেবল হয়। এইভাবে নেগেটিভ ফিডব্যাক কিন্তু সার্কিট স্টেবিলিটির ক্ষেত্রে খুব কার্যকরী। সেই জন্য এছাড়াও বহু ক্ষেত্রেই এই নেগেটিভ ফিডব্যাকের ব্যবহার রয়েছে, আমরা পরপর সেগুলো এখানে পড়ব। তাহলে দেখতে পাচ্ছি যে গেন স্টেবিলিটি নেগেটিভ ফিডব্যাকে বাড়িয়ে দেয় এবং এই নেগেটিভ ফিডব্যাকই আবার নন লিনিয়ার বা ফেজ ফ্রিকোয়েন্সি ডিস্টরশন এগুলো কমিয়ে ফেলে। আবার নেগেটিভ ফিডব্যাক ইন্টারনাল নয়েজ অফ দ্য অ্যাম্পলিফায়ার এটাকে রেডিউস করতে পারে, কিন্তু ব্যান্ডউইথটাকে ইনক্রিজ করে, যেটা খুব জরুরি। গেন কমিয়ে দিলেও আমরা জানি যে পজিটিভ ফিডব্যাকে গেন ইনফিনিটিও করা যায়, পজিটিভ ফিডব্যাকে গেন বেশি হয়, কিন্তু নেগেটিভ ফিডব্যাকে গেন কমানো সত্ত্বেও আরেকটা কাজ এখানে হয়, হয়তো গেনটা কমে যাচ্ছে কিন্তু ব্যান্ডউইথ বেড়ে যায়। পরে আমরা দেখব গেন মাল্টিপ্লাইড বাই ব্যান্ডউইথ এটা একটা কনস্ট্যান্ট হয়, সেটা প্রমাণও করব। আর ইনপুট আউটপুট ইম্পিডেন্সকে ইচ্ছা মতো এই নেগেটিভ ফিডব্যাক দিয়ে মডিফাই করানো যায়। আমরা ফিজিক্যালি এখানে বোঝার চেষ্টা করলাম যে কিভাবে নেগেটিভ ফিডব্যাক গেন স্টেবিলিটিকে বাড়িয়ে দেয় বা গেনটাকে স্টেবল করে। রিজেনারেটিভ ইনক্রিজ অফ ভোল্টেজ ভিও এটাকে স্টেবল কিভাবে করে দেয় বা কিউমুলেটিভ এফেক্টকে কাট অফ কিভাবে করে দেয় নেগেটিভ ফিডব্যাকটা। আপাতত আমরা পজিটিভ ফিডব্যাকে কনসেন্ট্রেট করছি না, নেগেটিভ ফিডব্যাকটা আমরা এখানে ভালো করে পড়ব। প্রথমে স্টেবিলিটি অফ গেন, স্টেবিলিটি অফ গেন আমরা ফিজিক্যালি বুঝেছি, এখন এটা ম্যাথমেটিক্যালি কিভাবে ক্যালকুলেশন করে আমরা বুঝবো যে গেন অ্যাকচুয়ালি স্টেবল অনেকটা হবে। স্টেবল বলতে কনস্ট্যান্টের দিকে যাচ্ছে কিনা বা কতটুকু চেঞ্জ করছে সেটা আমরা বুঝতে চাই। সেটার চেঞ্জটা যদি পার্সেন্টেজ চেঞ্জটা যদি কমে তাহলেই সেটা স্টেবলের দিকে গেল বলে ধরে নেওয়া হবে। আমরা
এরকম একটা রেশিও বার করব, যে রেশিওতে দেখা হবে এ মানে কিন্তু গেন উইদাউট ফিডব্যাক, আর এফ মানে গেন উইথ ফিডব্যাক। এখানে পার্সেন্টেজ চেঞ্জ ইন গেন উইদাউট ফিডব্যাক দেখা হচ্ছে, অর্থাৎ কতটুকু অ্যাম্পলিফায়ারের গেন চেঞ্জ হয় যদি ফিডব্যাক না করো, আর যদি ফিডব্যাক করো তাহলেই বা কতটুকু ফ্র্যাকশনাল চেঞ্জ হবে। আমরা ফিজিক্যালি দেখেছি যে গেনটা অনেক স্টেবল হয় নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে। তাহলে নেগেটিভ ফিডব্যাক করলে গেনের চেঞ্জ কমে যাবে, অর্থাৎ এখানে এই পরের যে ফ্র্যাকশনটা গেন উইথ নেগেটিভ ফিডব্যাক ইজ লেস দ্যান গেন উইদাউট ফিডব্যাক হবে। এই পার্সেন্টেজ চেঞ্জটা আমাদের প্রমাণ করতে হবে যে নিচের যে রেশিওটা সেই রেশিওটা উপরের রেশিও থেকে কম। বিভিন্ন কারণে অ্যাম্পলিফায়ারের গেন কিন্তু চেঞ্জ হয়। কি কারণে কি চেঞ্জ হয়, এখানে চেঞ্জটা আমরা ডিএ দিয়ে লিখেছি বা ডিএফ দিয়ে লিখেছি। গেনটা কি কি কারণে চেঞ্জ হয়? টেম্পারেচার ইনক্রিজ করলে, সার্কিটের টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে গেন চেঞ্জ হয়। সেক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক আমরা চাইবো যে টেম্পারেচার যখন ইনক্রিজ করবে গেনটা যেন না চেঞ্জ হয়, একই রকমভাবে সে অ্যাম্পলিফাই করে যাক। তার জন্য নেগেটিভ ফিডব্যাক আমাদের করাতে হবে। নেগেটিভ ফিডব্যাক যদি না করাই তাহলে চেঞ্জটা বেশি হয়ে যাবে, টেম্পারেচারের সঙ্গে বেশি করে এরা চেঞ্জ করবে গেনটা, তো তাকে স্টেবল সার্কিট বলে না। অথবা সার্কিটের এজ যদি বাড়তে থাকে তাহলে বিভিন্ন জাংশনের ক্ষেত্রেও যে গেনটা, জাংশনের যে কন্ডাক্টেন্স তার জন্য বা এজিং এর জন্য সার্কিটের গেন চেঞ্জ হয়। অনেক সময় সার্কিট কম্পোনেন্ট রিপ্লেসমেন্ট করতে হয়, সেই সার্কিট কম্পোনেন্ট রিপ্লেসমেন্টের জন্য গেনটা চেঞ্জ করে, বা সাপ্লাই ভোল্টেজের ফ্লাকচুয়েশনের জন্য গেনটা চেঞ্জ করে। তাহলে বিভিন্ন কারণে গেন চেঞ্জ হয়। আমরা চাইবো যে অন্যান্য যে সমস্ত টেম্পারেচারের এফেক্ট বা এজিং এগুলোর জন্য গেনটা যতটুকু চেঞ্জ হোক সেটা যেন কম হয়। গেন বেশি চেঞ্জ হলে আমরা কিন্তু ডিজায়ারেবল ফ্রিকোয়েন্সির জন্য সিগন্যাল উৎপন্ন করতে পারবো না। নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে গেন উইথ ফিডব্যাক আর উইদাউট ফিডব্যাক এই দুটোর মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে এ ইকুয়াল টু এফ ইকুয়াল টু এ বাই 1 প্লাস এ বিটা। এইটা এবার দুই পাশে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হবে? দুই পাশে ডেরিভেটিভ করতে হবে, করে আমাদের কি করতে হবে, আবার সেই এফ দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে দুই পাশে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ডি এ এফ এটা হবে, আর এখানে কত হবে দেখো, এটা সেই 1 প্লাস এ বিটা এরকমভাবে ডিএ হবে এখানটা একটা। আমরা সার্কিটটা আপাতত এখানে দরকার নেই, সুতরাং এটাকে অমিট করে দিচ্ছি। আমরা যদি এ দিয়ে ডেরিভেটিভ করে দিই মাইনাস এ বাই 1 প্লাস এ বিটা তার হোল স্কোয়ার, আর তারপরে এখানে হবে 1 প্লাস এ বিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হয়ে যাচ্ছে বিটা
মাল্টিপ্লাইড বাই ডি, এই হচ্ছে। এখানে আমরা যদি ডি এটাকে কমন নিয়ে নিই তাহলে কত হবে, ডি এটাও কমন যাবে, তার সঙ্গে সঙ্গে নিচে দেখো একটা ফ্যাক্টর আছে 1 প্লাস এ বিটা, এটাও কমন যাবে, বা বিটা এ যাই বলো না কেন এটা কমন যাবে, গেলে এখানে পড়ে থাকছে 1 মাইনাস এ বাই 1 প্লাস এ বিটা, যদি আমি ভুল না করে থাকি। এবার এই ফ্যাক্টরটাকে কি বলে, এটাকে কিন্তু এ বলা হবে। স্যার এই ফ্যাক্টরে এ বিটা হবে না পুরো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বিটাটা তো হলো না স্যার, বিটা এই জায়গাটায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি হবে, পরেরটাই তো ওই মানে এর পরের যে লাইনটা করলেন সেটাই বিটা নেননি। আরেকবার বলো তো কত হবে এটা। স্যার এর পরের লাইনটা যেটা করলেন এটাই 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস এ, এ ইন্টু বিটা হবে না? এই ডি এটাকে কমন নিলাম, তাহলে ডি এটাকে কমন নিলাম, তাহলে এ ইন্টু বিটা হবে, তাই তো? এটা বলছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এবার এটার মধ্যে আমরা একটা কাজ করি, এই ডি এটা পড়ে থাক, এরকম ডি এটা পড়ে থাক, আর নিচে আমরা 1 প্লাস এ বিটা যেটা লিখেছি সেটা থাক, আর এটাকে লিখবো 1 মাইনাস, কি করতে চাই এটা, আমরা এ বাই, দেখো এই রিলেশনটা ব্যবহার করছি, এ বাই 1 প্লাস এ বিটা সমান কত হয়, 1 প্লাস এ বিটা সমান হচ্ছে এফ হয়ে যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে এফ, এফ মাল্টিপ্লাইড বাই বিটা। তাহলে প্রথমে বিটাটাকে লিখি, তারপরে আমরা লিখি এফ, ঠিক আছে? এটা লিখলাম। লেফট হ্যান্ড সাইডে কিন্তু এএফ ডিএফ রয়েছে, ডিএফ রয়েছে এখানটায়। এবার আমরা এফ দিয়ে ভাগ করে দিই দুই পাশটাই, দুই পাশে এফ দিয়ে ভাগ করে দেবো। আমি উপরে করছি। কেন এফ দিয়ে ভাগ করব, আমাদের কিন্তু এই দুটো রিলেশন বার করতে হবে, মনে রাখতে হবে এই দুটো রিলেশন আমরা বার করব। তাহলে এফ দিয়ে ভাগ করে দিচ্ছি, কত হবে, ডি এফ বাই এফ ইকুয়াল টু, এফ দিয়ে ভাগ করলে ডি এ বাই 1 প্লাস এ বিটা, এখানে এফ দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 1 মাইনাস 1 না 1 বাই এফ, 1 বাই এফ মাইনাস এখানে বিটা। দেখো ঠিক আছে কিনা এটা। এবার এফ এর রিলেশন যদি আমরা ডান দিকে বসিয়ে দিই তাহলে কত হবে, এই এফটাকে যদি বসিয়ে দিই ডান দিকে তাহলে পড়ে থাকছে ডিএ বাই 1 প্লাস বিটা এ, আর 1 বাই এফ মানে হচ্ছে 1 প্লাস, জাস্ট এই এক্সপ্রেশনটাকে আমরা উল্টো লিখবো, এটাকে উল্টে লিখবো, এই রিলেশনটাকে আমরা উল্টে লিখবো, ওয়ান প্লাস এ বিটা বাই এ মাইনাস বিটা, এটা হবে। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ডি এ বাই 1 প্লাস বিটা এ, আর এখানটায় দেখো 1 বাই এ হচ্ছে 1 বাই এ হচ্ছে, আর এখানে থাকছে বিটা মাইনাস বিটা, অর্থাৎ এটা ক্যান্সেল আউট করে যাবে। তাহলে
আমরা নেক্সট লাইনে কি করছি, ডিএ বাই এটাকে এক জায়গায় লিখছি। থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা এ ছিল, সেটাকে আমরা এই বাইরে নিয়ে আসলাম, ডি এর তলায় লিখলাম, আর তারপরে হচ্ছে 1 প্লাস বিটা এ যে ফ্যাক্টরটা ছিল সেটা আমরা লিখে দিলাম। ব্যাস, আমাদের কমপ্লিট রিলেশনটা। এবার তোমাদের বলতে হবে যে কোন ফ্র্যাকশনটা বড়, কোন ফ্র্যাকশনটা তোমাদের বড়, এই ফ্র্যাকশনটা বড় নাকি এই ফ্র্যাকশনটা বড়, এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, ডিএ বাই এ আর ডিএফ বাই এফ, কোন ফ্র্যাকশনটা বড়। আমরা চাই নেগেটিভ ফিডব্যাক করিয়ে গেনের চেঞ্জ কম হোক, গেন স্টেবিলিটি বাড়ুক, তার মানে গেনের চেঞ্জ কম হোক, স্টেবিলিটি বাড়ুক মানে চেঞ্জ কম হোক, সোজা কথা। সেটা কি অবশ্য হয়েছে এখানে দেখতে হবে সেটা। 1 প্লাস বিটা এ, এটার ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 1, তাহলে এখানে ডিনোমিনেটরে, এই ডিনোমিনেটর দেখো এখানটায় একের থেকে বেশি লেখা আছে, সুতরাং ডিএফ বাই এফ এই ফ্যাক্টরটা কিন্তু কি হবে, এই ফ্যাক্টরটা বড় না ছোট হবে দেখো। স্যার ছোট হবে স্যার। তাহলে এটা ছোট হবে, কার তুলনায় ছোট হবে, ডিএ বাই এর তুলনায়। তাহলে ছোট হওয়া মানে কি, গেন উইথ ফিডব্যাক, গেন উইথ ফিডব্যাক মানে ফিডব্যাক করলে গেনের চেঞ্জ বা গেনের ফ্র্যাকশনাল চেঞ্জ, মোর কারেক্টলি যে গেনের ফ্র্যাকশনাল চেঞ্জ কম হয়, অর্থাৎ গেনের চেঞ্জটা অনেক বেশি স্টেবল হয়, গেনের চেঞ্জটা কম হয়। তাহলে ফিডব্যাক করলে গেন স্টেবিলিটি অনেক বাড়ে বা গেনের চেঞ্জটা অনেকটা কম হয়, এটা আমরা এখান থেকে পেলাম। তাহলে নেগেটিভ ফিডব্যাক কি করতে পারে, it stabilizes the gain of the amplifier circuit। অন্যান্য প্যারামিটারগুলোর তুলনায় অন্যান্য প্যারামিটারের জন্য যে গেনটা চেঞ্জ হয়ে যাচ্ছিল সেটার এফেক্টটাকে নেগেটিভ ফিডব্যাক কমিয়ে ফেলতে পারে, আমরা এখান থেকে পেলাম। আমি এই যে এক্সপ্রেশনটা করলাম, এই এক্সপ্রেশনটা একটু অন্যভাবে ডিরাইভ করা যায় কি না একটু দেখে নিই, একটু অন্যভাবে। আমি লগ নিয়ে ডেরিভেটিভ করবো, যে ফ্র্যাকশনাল চেঞ্জটা লগ নিয়ে ডেরিভেটিভ করলে অনেক সময় তাড়াতাড়ি হয়, এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখি যে এটা তাড়াতাড়ি করা যায় কিনা। যে মেথডটা করেছি সেই মেথড থেকে এটা সুইটেবল হয় কিনা। কি আছে আমাদের, এফ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এ বিটা। আমরা প্রথমে লগ নিই, লগ ই বেস মানে এলএন, এলএন এফ। এখানে লগ নিলে কত হবে, এলএন 1 মাইনাস এলএন 1 প্লাস এ বিটা। ভুল হলে আমাকে কারেক্ট করে দিও। এবার এটাকে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করলে এফটা নিচে চলে যাবে, এফটা নিচে চলে যাবে লগের জন্য, আর এখানে ডি এফ করতে হবে ডেরিভেটিভ করলে। ডান পাশটা লগ 1 মানে তো এমনি 0, আর এটা 0, এটা বাদ গেল, এটা বাদ দাও, লগ 1টা এটা বাদ দাও, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস এ বিটা এটা থাকলো। আর তাকে ডেরিভেটিভ করলে কত হয়, ডেরিভেটিভ করলে হবে 0 প্লাস বিটা ডিএ। এই আচ্ছা, এবার এটার থেকে আমরা
এটা মনে হয় একটা ভুল করে ফেললাম, এখানে উপরে একটা এ ছিল সম্ভবত, 1 নয়, উপরে একটা এ ছিল, সরি, উপরে একটা এ ছিল, তাহলে লগ 1টা 0 করতে পারবো না, এটা লগ এ হবে, ln এ হবে, তাহলে এটা কত হবে, ln এ হলো dA বাই এ হবে, dA বাই এ হবে এখানটায়, ব্যাস। এবার আমাদের এই dA বাই এটাকে কমন নিতে হবে, dA বাই এ কমন নিলে কত হবে, 1 মাইনাস একটা উপরে এ হবে, আর নিচে একটা এ বিটা হবে, আর একটা বিটা ফ্যাক্টর উপরে থাকবে, এই যদি আমি ভুল না করে থাকি। ডিএটা কমন নেওয়া হয়ে গেছে, এটা এক্সট্রা নিয়েছি বলে, এটা এক্সট্রা নিয়েছি বলে এখানে ক্যান্সেল আউট করবে, এবং বাদবাকি অংশটা ঠিক আছে মনে হচ্ছে। এবার দেখি ক্যালকুলেশন করে দেখি এখানটায়, ডি বাই এ 1 প্লাস বিটা এ 1 প্লাস বিটা এ মাইনাস বিটা এ, বিটা এ ক্যান্সেল করলো, করে আমাদের পড়ে থাকলো ডিএ বাই এ মাল্টিপ্লাইড বাই 1 প্লাস বিটা এ, ব্যাস। তাহলে আমাদের লগ নিয়ে দেখতে পাচ্ছি অনেক সুবিধাজনক একটা ইকুয়েশনে আমরা আসতে পারছি, এটাই। তাহলে তোমরা এই দুই পাশে লগ নিয়ে, এই যে ইকুয়েশনটা আছে দুই পাশে লগ নিয়ে ডেরিভেটিভ করলে ইজি হবে এই ক্যালকুলেশনটা। দেখো সেম ইকুয়েশনে চলে এসেছি আমরা। এই ধরনের সিমিলার ক্যালকুলেশনে আমরা এখানটাই এফেক্ট অফ নেগেটিভ ফিডব্যাকগুলো বুঝতে পারবো। ফ্রিকোয়েন্সি ডিসটরশনটা করবে তোমরা, নন লিনিয়ার ডিসটরশনটা করবে, নন লিনিয়ার ডিসটরশন এটা খুব সহজেই করা যেতে পারে, প্রায় একই ধরনের ক্যালকুলেশন, একটা ইকুয়েশন, এটাও তাই। এই বেসিক ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করতে হবে ওমেগা দিয়ে, তাহলে ফ্রিকোয়েন্সি ডিসটরশনটা যে কমে যাচ্ছে সেটা বোঝা যাবে। এখানেও তাই, এই ফ্র্যাকশনটা ডিএফ ডি ওমেগা ডেরিভেটিভটা দেখা যাচ্ছে যে কম, অর্থাৎ গেন উইদাউট ফিডব্যাকটা ফ্রিকোয়েন্সির সঙ্গে বেশি চেঞ্জ করে, ফ্রিকোয়েন্সির সঙ্গে গেন অনেক সময় চেঞ্জ করে যায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উইদাউট ফিডব্যাকের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির সঙ্গে বেশি চেঞ্জ করে, নয়েজটা কমে যায়। ইনক্রিজ অফ ব্যান্ডউইথ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে তোমাদের। ইনক্রিজ অফ ব্যান্ডউইথ, এখানে গেন আর ব্যান্ডউইথ প্রোডাক্টটা কনস্ট্যান্ট হয়, এটার ডেরিভেশনটা তোমাদের পড়তে হবে। এখানে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে, সেটা হচ্ছে লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা টেন্স টু 0 নেওয়া হয়েছে, খুবই কম। লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা আপার হাফ ফ্রিকোয়েন্সি থেকে অনেক অনেক কম বলে ব্যান্ডউইথটাকে ধরে নেওয়া হচ্ছে BW ইকুয়াল টু f2 মাইনাস f1 হুইচ ইজ ইকুয়াল টু f2। এই অ্যাপ্রক্সিমেশনটা এখানে করা হয়েছে। তাহলে নেগেটিভ ফিডব্যাক যে ব্যান্ডউইথ ইনক্রিজ করতে পারে সেটা এখানে খুব ভালো করে পড়তে হবে। এখানে দেখো নেগেটিভ ফিডব্যাক করার জন্য গেনটা কিন্তু এই উপরে যখন ফিডব্যাক করেছিলে না, উইদাউট ফিডব্যাকে গেনটা অনেক বেশি ছিল,
আর ফিডব্যাক করার সময় গেনটা কত কমে গেছে। কিন্তু তাহলেও এখানে গেনটা কমে গেলেও এখানে ব্যান্ডউইথটা বড় হয়ে গেছে। আগে কিন্তু ব্যান্ডউইথটা কম ছিল, এখানে গেনটা বেশি ছিল, ব্যান্ডউইথটা কম ছিল। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, এটা করতে হবে তোমার। এরপর আসছে ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স। ইনপুট আর ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স সেটা শান্ট ইনপুট নাকি সিরিজ ইনপুট, এই দুটোর উপর ডিপেন্ড করে। সিরিজ ইনপুট না শান্ট ইনপুট। সিরিজ ইনপুট যদি হয় তাহলে সেটা ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ করবে, আর শান্ট ইনপুট হলে কমে যাবে নেগেটিভ ফিডব্যাক করার পরে। আর আউটপুট ইম্পিডেন্সও তাই, এটা কারেন্টের উপর ডিপেন্ড করবে যে ভোল্টেজ না কারেন্ট এটাকে ফিডব্যাক করানো হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে এটা আউটপুট ইম্পিডেন্সটা। Negative voltage feedback decreases the input impedance, while negative current feedback increases the output impedance. তাহলে এখানে কারেন্টটাকে ফিডব্যাক করিয়েছো নাকি ভোল্টেজটাকে ফিডব্যাক করিয়েছো সেটার উপর ডিপেন্ড করে এই আউটপুট ইম্পিডেন্সের পরিবর্তনটা। তোমাদের এই পর্যন্ত আমি করতে বলছি এটা।